ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো, তোমাদের প্রস্তুতি নিচ্ছ তোমরা। তো চলো তোমাদের প্রস্তুতির সঙ্গে একটু জাস্ট তোমাদের সহযোগিতা করার জন্য আজকে আমার জিকে প্র্যাকটিস সেট 15 নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে আজকে, এবং প্রত্যেকটা কোশ্চেন দেখবে নতুন টাইপের কোশ্চেন রয়েছে। কারণ এখন কোশ্চেন প্যাটার্ন যেমনভাবে চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, অর্থাৎ কোশ্চেনের ধরন যেভাবে চেঞ্জ হচ্ছে সেই অনুসারে তোমাদের কোশ্চেন তৈরি করা হচ্ছে এই প্র্যাকটিস সেটের। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন শুরু করি। অখণ্ড ভারত শব্দবন্ধটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? অখণ্ড ভারত, দেখো অখণ্ড ভারত শব্দবন্ধটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ভিডি সাভারকার। ঠিক আছে, ভিডি সাভারকার, অর্থাৎ বুঝতে পারছো সাভারকারকে বলা হয় অখণ্ড ভারত শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেছিলেন। তো আরও দুই একটা ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে জেনে নেব। দেখো, ফার্স্ট ইনফরমেশান সাভারকার সম্পর্কে আমরা যেটা জানবো যে ওনার জন্মগ্রহণ কোথায় করেছিলেন। তো সাভারকারের জন্মগ্রহণ হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলায় উনি জন্মগ্রহণ করেন। অনেক সময় দিয়ে দেয় যে সাভারকারের জন্মভূমি কোথায়। এবার যদি সাল দেয়, সাল খুব একটা ইম্পর্টেন্ট না, তাও একটু জেনে রাখো যে 1883 সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন। 1883 সালে। সাভারকার থেকে বারবার যে কোশ্চেনটা আসে সেটা হলো মিত্র মেলা, যেটা সেই মিত্র মেলা কবে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা জানো মিত্র মেলা নামটার সঙ্গে তোমরা অনেকেই যুক্ত। দেখো, মিত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন 1904 সালে বিনায়ক দামোদর সাভারকার, যেটা পরবর্তীকালে নাম হয় অভিনব ভারত। এই মিত্র মেলারই পরবর্তী ক্ষেত্রে নাম হয়ে যায় অভিনব ভারত। ওকে, আচ্ছা, এই মিত্র মেলা আর হিন্দু মেলা এই দুটোর ভিতরে খুব কনফিউজড হও অনেকে। হিন্দু মেলা, এই হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। ওকে, এটা একটু জেনে রাখবে যে মিত্র মেলা এবং হিন্দু মেলা এই দুটো বারবার পরীক্ষা আসে, কিন্তু মিত্র মেলা 1904, অভিনব মিত্র মেলা যেটা পরবর্তী ক্ষেত্রে নাম হয়েছে অভিনব ভারত, সেটা হচ্ছে সাভারকার, আর হিন্দু মেলা প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। চলো এবার নেক্সট কোশ্চেন আসি। হিন্দু মজদুর সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, এটা অ্যাকচুয়ালি হবে হিন্দু মজদুর সভা। হিন্দু মজদুর সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? একটু অপশানগুলো দেখো। জর্জ ফার্নান্ডেজ, অচ্যুত পট্টবর্ধন, অশোক মেহতা, জর্জ ফার্নান্ডেজ, বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি, অচ্যুত পট্টবর্ধন, অশোক মেহতা, বি.আর. আম্বেদকর। তাহলে এখানে সঠিক অ্যান্সার নেব আমরা বি, অচ্যুত পট্টবর্ধন, অশোক মেহতা এবং জর্জ ফার্নান্ডেজ। ওকে, হিন্দু মজদুর সভা। এবার এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে আরও কয়েকটা, যেসব কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে সে জায়গাগুলো একটু জেনে রাখো। দেখো, আমাদের প্রথমত জানবো যে হিন্দু মজদুর সভা কত সালে গঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা গঠিত হয়েছিল 1948 সালে। ঠিক আছে, যদি বলা হয় যে হিন্দু মজদুর সভা কবে গঠিত হয়েছিল, 1948 সালে। এই হিন্দু মজদুর সভাটা কী ছিল অ্যাকচুয়ালি? এটা ছিল একটা শ্রমিক সংগঠন। এটা শ্রমিক সংগঠন। সেই সঙ্গে এখানে আরেকটা বিষয়, শ্রমিক সংগঠন হিন্দু মজদুর সভা ছিল, যেটা আমাদের ভারতে সেই সময় প্রথম, যেটা আমরা বলি যে সেই সময় ফার্স্ট, যেমন আমাদের আইএনটিইউসি যেটাকে বলা হয় যে প্রথম আমাদের তোমার ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা আইএনটিইউসি যেমন ফার্স্ট যে ট্রেড ইউনিয়ন কংগ্রেসটা গঠন হয়েছিল, সেই মাপেরই এটাও হচ্ছে এক ধরনের ট্রেড ইউনিয়ন ছিল, অর্থাৎ মজদুরদের সভা ছিল। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি, 3 নম্বর কোশ্চেন। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? দেখো, খুব ভালো কোশ্চেন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়, বা জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কবে গঠিত হয়? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, দেখো এটা গঠন হয়েছিল 1906 সালে। এবার কোশ্চেন আসতে পারে যে এটা কে গঠন করেছিলেন। তাহলে এটা গঠন করেছিলেন সত্যেন্দ্রনাথ বোস বা সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, সরি বোস বলছি, সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। এবার এর উদ্দেশ্য কী ছিল একটু দেখো, যে এই সময় জাতীয় শিক্ষা পরিষদ যেটা গঠন হয়েছিল এর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকার সেই সময় যে এডুকেশন সিস্টেমটা চালু করেছিল, তো তাদের বাইরে থেকে স্বদেশীয় এডুকেশন সিস্টেম তৈরি করা, এটা ছিল মেন উদ্দেশ্য।
এবার এটা ডেটটাও দিয়ে দেয়, দেখো এখানে ডেটটাও জেনে রাখবে 1906-এর 11ই মার্চ, ডেটটা দেখে রাখবে 11ই মার্চ। ওকে, সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, এবার এর সঙ্গে আরও কয়েকজন ছিল, অরবিন্দ ঘোষ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, রাজা সুবোধচন্দ্র মল্লিক ছিল, রাসবিহারী ঘোষ ছিল, এরা প্রত্যেকেই যুক্ত ছিলেন এই জাতীয় শিক্ষা পরিষদে। তো এই ন্যাশনাল এডুকেশন কাউন্সিল যেটা ছিল এইটারই দেখো পরবর্তী ক্ষেত্রে এটারই বিস্তৃত রূপ যেটা আমরা বলি সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি আছে, এটারই পরবর্তী রূপ আর কি যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, চলো, যদিও বা যাদবপুর ইউনিভার্সিটি ডাইরেক্ট হয়েছিল না, তার আগে যাদবপুর ইউনিভার্সিটির আগে এটার নাম চেঞ্জ হয়েছিল, যেমন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছিল। তো সেটা পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পরবর্তী ক্ষেত্রে 1955 সালে এটা যাদবপুর ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। ওকে, চলো এবার আসি 4 নম্বর কোশ্চেন। কোন ভারতীয় বিজ্ঞানীকে ইন্ডিয়ান লিওনার্দো দা ভিঞ্চি বলা হয়? দেখুন একদম নতুন নতুন টাইপের কোশ্চেন, আমি আগেই বললাম। ইন্ডিয়ান লিওনার্দো দা ভিঞ্চি বলা হয় সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, ধন্বন্তরী নাকি ভরত দাস? তাহলে এখানে সঠিক উত্তর হবে জগদীশচন্দ্র বসু। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। ভারতের লোকপাল, আগে জানতে হবে যে আমাদের লোকপাল কি। দেখো লোকপাল হলো ভারতের কেন্দ্রীয় সরকার পর্যায়ের দুর্নীতি তদন্তকারী স্বাধীন দপ্তর। ঠিক আছে, মানে এক কথা হচ্ছে দুর্নীতি যে তদন্ত করবে তাদের একটা স্বাধীন দপ্তর ছিল এটা, যে কারণে এটার নাম ছিল জনদপ্তর। এই লোকপালকে আর একটা কথাও বলা হয় যেটাকে বলা হয় জনদপ্তর, জনদপ্তর। তাহলে এই লোকপালের প্রথম প্রথম লোকপাল বা প্রথম লোকপালের চেয়ারপারসন বলতে পারো, তিনি ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। এবারে লোকপাল কবে গঠন হয়েছিল? দেখো লোকপাল গঠন হয়েছিল, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট, লোকায়ুক্ত অ্যাক্ট গঠন হয়েছিল 2013 সালে। এই 2013 সালে লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্টের মাধ্যমেই আমাদের লোকপাল গঠন হয়, যা 2014 সালের কাজ শুরু করে। ঠিক আছে, 2014 সালে 1 জানুয়ারি এর কাজ শুরু করে। তো প্রথম সেই সময় এসেছিল পিনাকি চন্দ্র ঘোষ, এবং বর্তমানে আমাদের যে যিনি লোকপাল রয়েছেন তেনার নামটা একটু জেনে রাখো, পরীক্ষায় আসতে পারে যে বর্তমানে কে লোকপাল রয়েছেন। বর্তমানে যিনি সেকেন্ড লোকপাল, অর্থাৎ পিনাকি চন্দ্র ঘোষের পরে যিনি সেকেন্ড লোকপাল হয়েছেন তিনার নাম হচ্ছে বিচারপতি AM খানিওয়ালকার। AM খানিওয়ালকার। ওকে, ইনি হচ্ছে সেকেন্ড লোকপাল ভারতের। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। কোন গ্রন্থে প্রথম স্বরাজ শব্দ ব্যবহৃত হয়? প্রথম স্বরাজ শব্দ ব্যবহৃত হয়, এই কোশ্চেনটা খুব কনফিউজিং কোশ্চেন একটা। তো এখানে দেখো আমরা অ্যান্সার অপশান হিসাবে আমরা অ্যান্সার নেব। এখানে যেহেতু আমাদের অপশানগুলো যেরকমভাবে আছে সেরকমভাবে আমরা অ্যান্সার নেব, তাহলে এখানে সঠিক অ্যান্সার নেব আমরা গীতা রহস্য। যদিও বা হিন্দ স্বরাজেও বলা হয়েছিল স্বরাজ, কিন্তু গীতা রহস্যের পরে। এই গীতা রহস্য কার লেখা? এই গীতা রহস্য লেখা হচ্ছে বালগঙ্গাধর তিলকের। এই তিলকের লেখা, এবং এই তিলকই প্রথম স্বরাজ কথাটা ব্যবহার করেন গীতা রহস্য বই। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কবে নামকরণ হয়? দেখো 7 নম্বর কোশ্চেন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা কলকাতা পোর্ট এটা কবে নামকরণ হয়? জানো যে কলকাতা পোর্টের নাম পরিবর্তন করে পরবর্তী ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি হয়েছে, তো এটা হয়েছে 2020 সালে। তো এখান থেকে আর একটা বিষয় একটু জানি যে ভারতবর্ষে বর্তমানে কটা পোর্ট রয়েছে। ভারতবর্ষে বর্তমানে মেন পোর্ট রয়েছে 13টি মেন পোর্ট রয়েছে ভারতবর্ষে বর্তমানে 13টা মেন পোর্ট রয়েছে। ওকে, চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি। ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ইমপিচ হওয়ার সম্ভাবনায় পড়েছিলেন কে? দেখো ভারতের প্রথম সভাপতি যিনি ইমপিচ তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব নেওয়া হয়েছিল, বাট সেটা সাকসেসফুল হয়নি। কিন্তু কে সেই ব্যক্তিটা কে, কোন রাষ্ট্রপতির বিরুদ্ধে? তো এখানে দেখতে পাচ্ছ ফখরুদ্দিন আলী আহমেদ, সঠিক অ্যান্সার। তো ফখরুদ্দিন আলী আহমেদ ছিল 1975 সালে, যে সময় ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
ইন্দিরা গান্ধী। তো এই ইন্দিরা গান্ধীর আমলে এই ফখরুদ্দিন আলী আহমেদের বিরুদ্ধে প্রথম ইমপিচমেন্টের সম্ভাবনা এসেছিল, বাট সেটা সাকসেসফুল হয়নি। ওকে, চলো তারপরে ভারতের কোন রাজ্যকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? দেখো ভারতের খনিজ ভাণ্ডার আমরা কাকে বলবো? ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মালভূমিকে বলি আমরা। ছোটনাগপুর মালভূমির ম্যাক্সিমাম পার্টটা কোথায় অবস্থিত? আমাদের প্রত্যেকের জানা যে ছোটনাগপুর মালভূমির ম্যাক্সিমাম পার্টটাই আমাদের রয়েছে ঝাড়খণ্ডে। তো সঠিক উত্তর ঝাড়খণ্ড। চলো তারপরে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ, আচ্ছা এটা কোথায় হবে, মানে উৎক্ষেপণ কোথায় বা কোন রাজ্যে, এটা কোন রাজ্যে বা কোথায়, এটা যাই হোক, এটা ভুল আছে, এটা ঠিক করে নেবে। বা প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ওকে, তাহলে এটা সঠিক উত্তর করব থুম্বা, কেরল। চলো তারপর নেক্সট কোশ্চেন আসি। তাশখান চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? দেখো তাশখান চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? তাশখান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাশখান চুক্তি 1966 সাল। এই তাশখান চুক্তি, তাশখান জায়গাটা কোথায় অবস্থিত? রাশিয়ায় অবস্থিত, রাশিয়াতে অবস্থিত। দেখো 1965 সালে, এই সালটা দেখো 1965 সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান যখন যুদ্ধ হয়, তো এই যুদ্ধের মধ্যস্থতা করে রাশিয়া, ঠিক আছে। তো রাশিয়ারই তাশখণ্ডে সেই মধ্যস্থতার একটা, যেটাকে বলা হয় আর কি সামিট বা সম্মেলন ডাকা হয়। তো সেখানে আমাদের ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিরা যায়, এবং সেখানে রাশিয়ার যিনি মেন দায়িত্ব পালন করেছিলেন, প্রধানমন্ত্রী আলেক্সি কোচাগিন, রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্সি কোচাগিন, এই নামটা দেখে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। যে তাশখান চুক্তি যে ব্যক্তির দ্বারা সেই সময় সম্পন্ন হয়েছিলেন তিনি কে ছিলেন? তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সি কোচাগিন। ওকে, চলো তারপর নেক্সট কোশ্চেন আসি। ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায়? দেখো ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় স্থাপিত হয়? প্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন আমাদের জানা তারাপুর, 1969 সালে। আচ্ছা চলো তারপরে প্রত্যেকটা অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে, এবার সেগুলোর অবস্থান সম্পর্কে একটু জেনে নিই। কাকারাপাড়া যেমন আমাদের গুজরাটে অবস্থিত, নারোরা ইউপিতে অবস্থিত, অ্যান্ড কুদানকুন্না তামিলনাড়ুতে অবস্থিত। তোমাদের এইরকমভাবে দিয়ে দেবে যে এই পারমাণবিক কেন্দ্রটি কোথায় অবস্থিত, ঠিক আছে। চলো তারপরে 13 নম্বর কোশ্চেনে আসি। আচ্ছা কেমন লাগছে এবং কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে, আর সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যাদের এই পিডিএফটা প্রয়োজন আছে, আমার চ্যানেলের দেখবে ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে যুক্ত হয়ে যাবে, আমার প্রত্যেকটা পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। এবং আগামী রবিবার আমাদের মক টেস্টও রয়েছে, আমরা ওই গ্রুপ থেকে মক টেস্ট নিই এবং সেটা পিডিএফ ফরম্যাটে মক টেস্ট নিই, তাই যারা মক টেস্ট দিতে আগ্রহী আছো গ্রুপে জয়েন হয়ে যাও। ফুল লেন্থের ডব্লিউপি একদম কমপ্লিট সিলেবাসের উপরে ফুল লেন্থের মক টেস্ট হয় 85 নম্বরের। আর আমার কোশ্চেন সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো যারা পরীক্ষা দিয়েছো এর আগে। চলো 13 নম্বর, ভারতের সংবিধানে 42তম সংশোধনীতে কোনটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো 42তম সংশোধনীতে আমরা 42তম সংশোধনী 1976, তাই তো কত সালে হয়েছিল? তাহলে 42তম সংশোধনীতে কোনটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। মৌলিক কর্তব্য 51 নম্বর আর্টিকেলে রয়েছে, এটাকে আমরা অ্যাড করেছি পরবর্তী ক্ষেত্রে। সেই সময় 10টি কর্তব্যকে অ্যাড করা হয়, পরবর্তী ক্ষেত্রে আরও একটা অ্যাড করে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। চলো তারপরে ডান্ডি মার্চের পথপ্রদর্শক গান্ধীজি কোথা থেকে যাত্রা শুরু করেছিলেন? তাহলে দেখো ডান্ডি মার্চ আমরা খুব বিখ্যাত একটা অভিযান গান্ধীজির জানো। তো ডান্ডি মার্চ কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে, 1930 সাল 12ই মার্চ। 1930 সালে 12ই মার্চ। অ্যাকচুয়ালি সেই সময় ইংরেজদের যে লবণ আইন, সেই লবণ আইনকে ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের যাত্রা শুরু করেন ডান্ডি মার্চের মাধ্যমে। ওকে, চলো ভারতের কোন রাজ্যকে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়? দেখো ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় অরুণাচল প্রদেশ, প্রত্যেকের জানা, এটা দাগানো হয়েছে। যাই হোক, ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ জানো যে আমাদের সবথেকে পূর্বতম স্থান ভারতবর্ষের, যে কারণে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়। এবং সবথেকে পশ্চিমতম, আমাদের দুটো জায়গা জেনে রাখো,
সবথেকে পূর্বতম স্থান হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু। আর এদিকে আমাদের পশ্চিমতম স্থান যদি ধরি আমরা গোহারমোটা। এই পূর্বতম আর পশ্চিমতম স্থানের মধ্যে আমাদের দ্রাঘিমাংশগত পার্থক্য রয়েছে প্রায় 30 ডিগ্রি কাছাকাছি। ওকে, মানে এখানকার আমাদের দ্রাঘিমা রয়েছে, পূর্বতম যে কিবুথুর আমাদের দ্রাঘিমা রয়েছে 97 ডিগ্রি 25, আর পশ্চিমতম যে দ্রাঘিমাটা রয়েছে সেটা আমাদের 68 ডিগ্রি 7। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট 30 ডিগ্রি কাছাকাছি আমাদের ডিফারেন্স রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। তো এই পূর্ব পশ্চিমের যে ডিফারেন্সটা রয়েছে, এই ডিফারেন্সটা দেখো, আমরা জানি যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে যদি আমরা ঐকিক নিয়মের হিসাবে করি তাহলে 30 মিনিটে আমাদের সময়ের পার্থক্য কত হবে? 4 × 30, তাহলে অর্থাৎ 120 মিনিট। 120 মিনিট মানে প্রায় হচ্ছে আমাদের 2 ঘন্টা। তো সেই হিসেবে আমাদের পশ্চিমতম এবং পূর্বতম বিন্দুর মধ্যে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। ওকে, চলো তারপরে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেখো, সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র আমরা জানি, ভারতের সবথেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র এখানে যে কটা আছে তার ভিতরে আমরা অ্যান্সার করব, একটু দেখে রাখো। তো অ্যাকচুয়ালি এখানে অপশান যেগুলো রয়েছে তার ভিতরে কিন্তু আমাদের একটু ভুল আছে। এটা বড় বলতে এটা এই কোশ্চেনটা অপশান হিসাবে ভুল আছে, সেটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া উচিত ছিল ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ কেন্দ্র। এটা বড় নট, এখানে সবচেয়ে উঁচু জলবিদ্যুৎ কেন্দ্র। তো সবচেয়ে উঁচু হলে হতো আমাদের টেহরি ড্যাম বা টেহরি জলবিদ্যুৎ কেন্দ্র। আর কোশ্চেনটা যদি এভাবে দেওয়া থাকতো যে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র, তাহলে এখানে অপশান আমাদের অবশ্যই কায়না জলবিদ্যুৎ কেন্দ্রটা দেওয়া উচিত ছিল, কারণ কায়না হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত, বর্তমানে ভারতের সবথেকে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এটা জানা যাবে যে ভারতের সবথেকে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয় তাহলে হবে কায়না, আর সবথেকে উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয় তাহলে হবে টেহরি ড্যাম, ভাগীরথী নদীর উপরে টেহরি ড্যাম। ওকে, চলো ভারতের প্রথম কম্পিউটার, এটাও সিদ্ধার্থ। অ্যাকচুয়ালি ভারতের প্রথম কম্পিউটার, এই কোশ্চেনটাও ভুল রয়েছে। এটা ভারতের প্রথম কম্পিউটার সিদ্ধার্থ নয়, এটা প্রথম ইন্ডিজেনাস কম্পিউটার হবে। সিদ্ধার্থ হচ্ছে ভারতের প্রথম ইন্ডিজেনাস কম্পিউটার, কিন্তু ইন্ডিজেনাস কম্পিউটার হিসাবে এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো হবে না। আর ভারতের প্রথম কম্পিউটার যেটা, সেটা 1955 সালে কলকাতাতে হয়, আমরা কলকাতাতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে সিদ্ধার্থ এটা হয় না। চলো তারপরে নেক্সট কোশ্চেনে আসি আমি। কোশ্চেনটা ভুল আছে ওটা। চলো তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম রাজ্য জিএসটি চালু করে। ভারতের প্রথম রাজ্য কোন রাজ্য জিএসটি চালু করে? তাহলে আমরা জানি ভারতের প্রথম রাজ্য চালু করে জিএসটি চালু করেছিল আসাম। জিএসটি আমাদের প্রথম আসাম চালু করেছিল 2017 সালে। সারা ভারতে 1 জুলাই 2017 সালে সারা ভারতে জিএসটি চালু হয়। ওকে, তো জিএসটি থেকে এখন এই বছর যেমন আমাদের জিএসটির 2টো স্ল্যাব হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। আমাদের যেমন এবছরে 5 আর 18% জিএসটি, একটা স্ল্যাব চালু হলো 5% আর একটা হচ্ছে 18%, যদিও বা ছিল, কিন্তু আমাদের যে 28% যে জিএসটি স্ল্যাবটা ছিল এর 99%ই 18%-এর ভিতরে ইনক্লুড হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু দেখতে হবে আমাদের। নতুন জিএসটি যে রিফর্মটা এসেছে সেটা তোমাদের যখন ক্লাস করব তখন ওটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আলোচনা করে দেবো। চলো তারপরে জোনাল কাউন্সিল গঠিত হয় কোন আইন দ্বারা? জোনাল কাউন্সিল দেখো, আমাদের টোটাল ভারতবর্ষ, আগে অ্যান্সারটা শুনে নাও। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, আমাদের টোটাল ভারতবর্ষকে দেখো, এত বড় একটা দেশ, নিশ্চয় সবগুলোকে মানে স্টেট, যদিও বা আমাদের স্টেটে ভাগ রয়েছে, তো তার জন্য আমাদের প্রত্যেক কয়েকটা স্টেট নিয়ে একটা করে কাউন্সিল, জোনাল কাউন্সিল অর্থাৎ এরিয়া ওয়াইজ ভাগ করা রয়েছে। যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য, এরকম 5টা আমাদের টোটাল জোনাল কাউন্সিল রয়েছে 6টি। ঠিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেই সঙ্গে মিডিল, একটা যেটা থাকে মিডিল অর্থাৎ মধ্য। আর একটা যেটা থাকে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে 1971 সালে তৈরি হয়েছে, সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন। এই 1971 সালে এটা গঠন হয়েছে। তাহলে আমাদের টোটাল বর্তমানে যদি বলা হয় যে কটি জোনাল কাউন্সিল রয়েছে, তাহলে আমাদের বর্তমানে কিন্তু জোনাল কাউন্সিল রয়েছে 6টি। ঠিক আছে, আগে ছিল 5টি, বর্তমানে 1971 সালের পরে এটা হয়ে গেছে 6টি।
তো এটা এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রত্যেকটা স্টেটের সাথে যাতে রিলেশন প্রত্যেকের ঠিকঠাক থাকে এবং একটা স্টেট আরেকটা স্টেটকে যাতে সমস্ত রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে বা স্টেটগুলো যাতে ডেভেলপ করতে পারে, সেই কারণে জোনাল কাউন্সিল গঠন করা হয়। চলো তারপরে নেক্সট কোশ্চেনে আসি। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? 20 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্ট বিচারপতি কে ছিলেন? দেখো তাহলে এখানে প্রথম কি আসবে? ফাতিমা বিবি। সুপ্রিম কোর্টের মহিলা বলেছে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন ফাতিমা বিবি। ওকে, এ নিয়ে ছিলেন 1989 সালে ফার্স্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। তো এই ফাতিমা বিবি কেরলের রাজ্যপাল ছিলেন। ইনি লাস্ট কিন্তু কেরলের রাজ্যপাল ছিলেন। পরীক্ষা আসতে পারে যে ফাতিমা বিবি, মীরা সাহেব ফাতিমা বিবি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? কেরলের রাজ্যপাল ছিলেন। আর এই যে লীলা শেঠকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে ভারতের প্রথম হাইকোর্টের কোনো একটা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তাহলে মহিলা যদি বলা হয় যে মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, তাহলে হবে লীলা শেঠ, মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবারে লীলা শেঠ কোন হাইকোর্টের যদি আসে? হিমাচল প্রদেশ। পরীক্ষা আসতে পারে যে লীলা শেঠ কোন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন? হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং প্রথম মহিলা বিচারপতি ছিলেন। চলো তারপরে ভারতের প্রথম সামুদ্রিক উদ্যান অবস্থিত। দেখো প্রথম সামুদ্রিক উদ্যান, তাহলে এটা সঠিক উত্তর কী করবো আমরা? দেখো একটু, তাহলে ভারতবর্ষের প্রথম সামুদ্রিক উদ্যান বা সামুদ্রিক ন্যাশনাল পার্ক যেটাকে বলি আমরা, এটা হচ্ছে গালফ অফ মান্নার। গালফ অফ মান্নার তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, চলো তারপরে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বাঁধ রয়েছে? দেখো সবচেয়ে বেশি বাঁধ রয়েছে কোন রাজ্যে বলেছে? ভারতের সব থেকে বেশি বাঁধ রয়েছে, সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে প্রায় 2600 প্লাস বাঁধ রয়েছে মহারাষ্ট্রে। তো তার ভিতরে সব থেকে বৃহত্তম বাঁধ যেটা, সেটা হচ্ছে কয়না নদীর উপরেই, এটা কয়না নদীর উপরেই সব থেকে বৃহত্তম বাঁধ। ওকে, তারপরে ইনকলাব জিন্দাবাদ স্লোগান কার সঙ্গে যুক্ত? ইনকলাব জিন্দাবাদ, দেখো 23 নম্বর কোশ্চেন, ইনকলাব জিন্দাবাদ স্লোগান কার সঙ্গে যুক্ত? তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা অ্যাকচুয়ালি ফার্স্ট দিয়েছিল হজরত মোহানি। এবার এখানে ফার্স্ট ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দেন যদি আসে, তাহলে হবে হজরত মোহানি। কিন্তু এখানে আমরা অ্যান্সার নেব ভগৎ সিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা কে? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত যখন 1929 সালে দিল্লিতে যে রাইটার্স বিল্ডিংয়ে যখন বোমা নিক্ষেপ করে, তখন এই বোমা নিক্ষেপ করার পরে তিনি এই স্লোগানটা দিয়েছিলেন ইনকলাব জিন্দাবাদ। কিন্তু ফার্স্ট এই স্লোগানের উদ্বক্তা বা প্রথম বক্তা আর কি, স্লোগানটা যে উদ্ভাবক, তিনি ছিলেন হজরত মোহানি। চলো তারপরে দেখো একদম কনফিউজড যে যে জায়গাগুলো তোমরা কনফিউজ হয়, সেই জায়গাগুলো কিন্তু আমি ক্লিয়ার করছি, একটু খেয়াল করবে ভালো করে। 24 নম্বর, ভারতের প্রথম মেডিকেল কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম মেডিকেল কলেজ আমরা কলকাতা, আর কোনো কিছু দেখবই না। 1935 সালে ভারতের প্রথম মেডিকেল কলেজ। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দেখো আজকে লাস্ট কোশ্চেন, ভারতের প্রথম এয়ারফোর্স একাডেমি কোথায় স্থাপিত হয়? এটা তোমাদের জন্য দেওয়া থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই কোশ্চেনটার উত্তর কী। এয়ারফোর্স একাডেমি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে এর উত্তরটা চাই, মাস্ট এটার উত্তরটা দেবে। একটা কোশ্চেনে দেখো আমি তোমাদের জন্য 24টা কোশ্চেন খেটে তোমাদের তৈরি করছি, 25টা কোশ্চেন। অ্যাটলিস্ট তোমরা একটু হাতটা সচল করে কমেন্টে এই কোশ্চেনটার উত্তর জানিও, তাহলে সন্তুষ্ট হব এবং ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে তোমাদের জন্য। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার 25টা টপিক নিয়ে তোমাদের সামনে, 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব।